ওয়েলকাম স্টুডেন্টস। আজ উপস্থিত আছি তোমাদের নবম শ্রেণীর ক্লাসে। চলছিল জৈবনিক প্রক্রিয়ার পুষ্টি সম্পর্কে ক্লাস। আজকে তার শেষ ক্লাস, যেখানে উৎসেচকের কার্যকারিতা নিয়ে আমরা আলোচনা করব। খাদ্যের উপরে উৎসেচক কিভাবে বিক্রিয়া করে তাকে সরল অংশে, শোষণযোগ্য অংশে পরিণত করে, সেটাই আজকের আলোচ্য বিষয়। এর আগে আমরা পরিপাক নালীর অংশসমূহ এবং তার সংশ্লিষ্ট গ্রন্থিসমূহ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে সেই গ্রন্থিরই ক্ষরিত এনজাইম দ্বারা কিভাবে খাদ্যের বিভিন্ন অংশ পরিপাক নালীর বিভিন্ন অংশে পাচিত হয় এবং সরল অংশে পরিণত হয়, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তারপর বিপাক, তারপর মেটাবলিক রেট বা মৌল বিপাক হার, এ সম্পর্কেও আমরা আলোচনা করে আজকে আমরা এই পুষ্টি সম্পর্কিত ক্লাস শেষ করব। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমেই জেনে নিই যে পরিপাক কিভাবে হয় উৎসেচকের দ্বারা। তার আগে তোমাদের বলে রাখি যে এই পরিপাক বিষয়টি খুবই জটিল প্রকৃতির। খাদ্যনালীর ভেতরে উৎসেচক দ্বারা খাদ্যের প্রতিটি অংশ কিভাবে পরিপাক হয় এবং নানা রকম ধাপে আস্তে আস্তে করে পরিপাক হতে থাকে, সেই সব জটিল পদ্ধতি তোমাদের এই মুহূর্তে পুরোটাই জানতে হবে না। তাই তার সরলীকরণ অংশ হিসেবে আমি কিছুটা তোমাদের বোঝাবার চেষ্টা করছি। তোমাদের জন্য যতটা প্রয়োজন তোমাদের জন্য সেটাই আমি আলোচনা করব। আর এর ডিটেলস বা জটিল পদ্ধতিগুলো তোমরা আপার ক্লাসে অবশ্যই পড়বে। তো চলো শুরু করা যাক। পরিপাককারী উৎসেচক কিভাবে পরিপাক করে থাকে। প্রথমেই বলি, পরিপাককারী উৎসেচক আমাদের দেহে 3 ধরনের হয়। নাম্বার 1, অ্যামাইলোলাইটিক উৎসেচক, যারা শর্করা পরিপাক করে। প্রোটিওলাইটিক উৎসেচক নাম্বার 2, যারা প্রোটিন পরিপাক করে। আর অ্যামাইলোলাইটিক উৎসেচক নাম্বার 3, যারা ফ্যাট পরিপাক করে। এখানে আমি তোমাদের পরিপাকের বিষয়টি কী ধরনের খাদ্য পরিপাক হচ্ছে সেই অনুযায়ী বলবো এবং স্থান অনুযায়ী, পরিপাক নালীর স্থান অনুযায়ী ব্যাখ্যা করব। তোমরা এখানে যে ছকটা দেখতে পাচ্ছ, সেই ছকে প্রথমেই দেখো অ্যামাইলোলাইটিক উৎসেচক অর্থাৎ শর্করা পরিপাক। তার মানে এই ছকটাতে শুধু শর্করা জাতীয় খাদ্যের পরিপাক দেখানো হয়েছে। তার আগে তাহলে আমাদের জেনে নিতে হবে যে শর্করা পরিপাক আমাদের পরিপাক নালীর কোথায় কোথায় হয়। এর আগেও আলোচনা হয়েছিল যে প্রথম শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু হচ্ছে মুখবিবরে, অর্থাৎ আমরা খাদ্য গ্রহণ করার পরেই চর্বণের সাথে সাথে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। তারপর সেই আংশিক পরিপাক লব্ধ খাদ্য পাকস্থলিতে পৌঁছায়, কিন্তু পাকস্থলিতে কোনো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না। তার কারণ পাকস্থলিতে খাদ্য গেলেই তা আম্লিক মাধ্যমে পরিণত হয়, যেখানে এই অ্যামাইলোলাইটিক উৎসেচকের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। সেই জন্য পাকস্থলিতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না। তাহলে রইল পরবর্তী অংশ ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রে বাকি শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। এবার চলো কিভাবে পরিপাক হয়। প্রথমেই দেখো, মুখবিবরে যখন খাদ্য চর্বণ করছি, লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারস মিশে যাচ্ছে, তাতে আছে টায়ালিন। টায়ালিন প্রথম উৎসেচক, কাজ করবে যে সেদ্ধ শ্বেতসার, অর্থাৎ আমরা খাদ্য খেয়েছি তার শ্বেতসারের উপরে বা শর্করার উপরে কাজ করে তাকে মল্টোজে পরিণত করবে। এটা হচ্ছে প্রথম উপাদান, মল্টেজ তৈরি হলো। এবার এই মল্টোজকে লালাগ্রন্থির অন্য উৎসেচক মল্টেজ তাকে আবার গ্লুকোজে পরিণত করবে এবং এখানে কিছুটা গ্লুকোজ তৈরি হয়, অর্থাৎ খাদ্যের কিছুটা অংশ, শর্করা জাতীয় খাদ্যের কিছুটা অংশ পরিপাক হয়। এখানে তাহলে দুটো উৎসেচক কাজ করছে, লালাগ্রন্থি থেকে টায়ালিন এবং মল্টেজ। প্রথম ধাপে টায়ালিন মল্টোজ পরিণত করবে, আবার মল্টেজ ওই মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। বাদ বাকি যদি মল্টোজ যেগুলো থেকে থাকে সেইগুলো বা বাকি শ্বেতসার জাতীয় খাদ্যগুলো গ্রাসনালী দিয়ে পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্তে চলে আসবে, যেহেতু পাকস্থলীতে কোনো পরিপাক, শর্করা জাতীয় পরিপাক হচ্ছে না।
ক্ষুদ্রান্তে এসে প্রথমেই ডিওডিনামের কাছে অগ্নাশয় রসের সাথে মিশবে। অগ্নাশয় রসে এনজাইম কি আছে? অগ্নাশয় অ্যামাইলেজ, যে আবার বাকি শ্বেতসার বা স্টার্চকে মল্টোজে পরিণত করবে। এবার শর্করা জাতীয় খাদ্যের যেটা তৈরি হলো মল্টোজ, সেই মল্টোজের উপর আন্তরিক গ্রন্থি অর্থাৎ ক্ষুদ্রান্তের দেওয়াল থেকে যে সমস্ত গ্রন্থিসমূহ আছে তার যে এনজাইম মল্টেজ, সেই মল্টেজ বাকি সমস্ত মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। এর সাথে বলে রাখি, এই শর্করার সাথে সাথে অন্যরকম শর্করা অর্থাৎ সুক্রোজ ল্যাকটোজ যদি থাকে তাকেও পরিপাক করবে আন্তরিক গ্রন্থির সুক্রেজ উৎসেচক আর ল্যাকটেজ উৎসেচক। সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করবে, আর ল্যাকটোজকে গ্লুকোজ ও গ্লাকটোজে পরিণত করবে। অর্থাৎ আমরা ডান দিকে উপজাত পদার্থ হিসাবে যেগুলো দেখতে পাচ্ছি, সর্বশেষ উপাদান শর্করা বা কার্বোহাইড্রেটের শেষ উপাদান গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাকটোজ, এরা সবাই মনোশর্করাতে পরিণত হয়েছে, যেটা শোষণযোগ্য। তাহলে এখানে আমরা বলতে পারি যে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়ে পরিপাকলব্ধ শেষ পদার্থ হলো মনোশর্করা। গ্লুকোজ হতে পারে, ফ্রুক্টোজ হতে পারে, গ্লাকটোজ হতে পারে, এবং এই উপাদানগুলি ক্ষুদ্রান্তে খুব ভালোভাবেই শোষিত হতে পারে। অর্থাৎ এখানে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক সমাপ্ত হয় ক্ষুদ্রান্তের শেষ প্রান্তে। এবার চলে এসো পরবর্তী প্রোটিওলাইটিক এনজাইম নাম্বার 2, যেটা প্রোটিন পরিপাকে সাহায্য করে। প্রোটিন পরিপাক মুখবিবরে হয় না, শুরু হয় পাকস্থলিতে, শেষ হয় ক্ষুদ্রান্তে। সেই জন্য আমরা পাকস্থলী দিয়ে শুরু করব। পাকস্থলীতে প্রোটিন পরিপাকের জন্য পাকস্থলীর পাক গ্রন্থি থেকে পেপসিন নির্গত হয়, এছাড়াও রেনিন হয়। রেনিন সম্পর্কে আমি একটু বলবো পরে। পেপসিন প্রথমে প্রোটিন পেলেই তাকে পেপটোনে পরিণত করবে, বুঝতে পেরেছ? তারপর রেনিন কিন্তু প্রাপ্তবয়স্কদের থাকে না, নিউবর্ন বেবি বা অন্যান্য অ্যানিমেলদের ক্ষেত্রে রেনিন থাকে। তার কাজ হচ্ছে দুগ্ধ প্রোটিনকে কেসিনে পরিণত করা, কেসিনোজনকে কেসিনে পরিণত করে, অর্থাৎ দুগ্ধটাকে থকথকে বা কোয়াগুলেশন অর্থাৎ তঞ্চনের মতো করে তোলে, যাতে করে পাকস্থলীতে ওই দুগ্ধ প্রোটিন বেশি সময় সঞ্চিত থাকতে পারে এবং সহজে হজম হতে পারে। সেই সুবিধা করার জন্য রেনিন কেসিনে পরিণত করে। যাই হোক, মূল কিন্তু পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে। এবার এই পেপটন হয়ে থাকলো, তারপর ক্ষুদ্রান্তে খাদ্য এলো, এই পেপটন এসে এখানে অগ্নাশয় থেকে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন আর কার্বক্সি পেপটাইডেজ 3 ধরনের এনজাইম উৎপন্ন হচ্ছে। অগ্নাশয় থেকে অগ্নাশয় নালীর মাধ্যমে ডিওডিনামে এসে মিশছে। তাহলে ওখানে বাকি প্রোটিন এবং পেপটাইড পাবে। পেপটাইড যেহেতু ট্রিপসিন তৈরি করে দিয়েছে, তাই ওই পেপটাইড থাকছে, আর যেটা প্রোটিন পেপটাইডে হতে পারেনি সেই বাকি প্রোটিন থাকছে, সেই প্রোটিনকেও পেপটাইডে পরিণত করে। অর্থাৎ অগ্নাশয় দ্বারা প্রোটিন পেপটাইডে পরিণত হলো। অগ্নাশয়ের আরেকটি এনজাইম কার্বক্সি পেপটাইডেজ, সে কিছুটা পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। বাকি যত পেপটাইড আছে সেটা আন্তরিক গ্রন্থি অর্থাৎ ক্ষুদ্রান্তের দেওয়াল থেকে আন্তরিক গ্রন্থি থেকে ইরিপসিন এবং অ্যামিনো পেপটাইডেজ, এই দুটো এনজাইম বাকি যত পেপটাইড আছে তাকে সব অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। অর্থাৎ এটা গ্রহণযোগ্য বা শোষণযোগ্য উপাদান অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ প্রোটিনের শেষ পরিপাকলব্ধ পদার্থ হলো অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড শোষণযোগ্য খাদ্যে পরিণত হয়, ক্ষুদ্রান্তে শোষিত হয় খুব সহজেই। এরপরে 3 নম্বর লাইপোলাইটিক এনজাইম অর্থাৎ ফ্যাট পরিপাককারী এনজাইম। ফ্যাট পরিপাক পাকস্থলীতে শুরু হয়, ক্ষুদ্রান্তে শেষ হয়। তবে পাকস্থলীতে ফ্যাট খুব একটা বেশি পরিপাক হয় না। তার কারণ যকৃৎ থেকে যে পিত্তরস, সেই পিত্তরস মেশে পাকস্থলীর পর ক্ষুদ্রান্তের শুরুতে, তাই ফ্যাট পরিপাক সম্পূর্ণরূপে হয় ক্ষুদ্রান্তে। তো যাই হোক, পাকস্থলীতে কিছুটা ফ্যাট পরিপাক হয়, সেক্ষেত্রে গ্যাস্ট্রিক লাইপেজ, পাকস্থলীর থেকে নিঃসৃত এনজাইম গ্যাস্ট্রিক লাইপেজ তা ফ্যাটকে
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। বাদবাকি সমস্ত ফ্যাট ক্ষুদ্রান্তে চলে আসে, এখানে পিত্তরসের সাথে মিশে গিয়ে ফ্যাট অবদ্রবে অর্থাৎ ইমালসিফাইড বস্তুতে পরিণত হয়। তার কারণ সরাসরি ফ্যাটকে এনজাইম ভাঙতে পারে না, সেই জন্য সেখানে ইমালসিফিকেশান হয়ে যাওয়ার পর খুব সহজেই তার উপর এনজাইম কাজ করতে থাকে। এখানে দু ধরনের এনজাইম মেশে, অগ্নাশয় থেকে অগ্নাশক লাইপেজ আর আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক লাইপেজ। এই দু ধরনের এই দু ধরনের এনজাইম ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। আর ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলই হলো শোষণযোগ্য পদার্থ, তাই এখানেই ফ্যাটের পরিপাক শেষ হয়। তো তোমরা বুঝতে পেরেছো যে তিন ধরনের যে খাদ্য উপাদান শর্করা, প্রোটিন, ফ্যাট, তাদের পরিপাকের মূল উদ্দেশ্য হলো এই সমস্ত খাদ্য উপাদানগুলো সরল অংশে অর্থাৎ কার্বোহাইড্রেট, গ্লুকোজ, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হওয়ার জন্যই পরিপাকটা সম্পন্ন হয়, যাতে করে ওই সমস্ত সরল অংশগুলো ক্ষুদ্রান্তে শোষণযোগ্য খাদ্যে পরিণত হয় এবং ক্ষুদ্রান্তে ভিলাই কর্তৃক খুব সহজেই শোষিত হয়। তাই পরবর্তী অংশ শোষণ নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর স্টেপ খাদ্য পরিপাকের শোষণ। শোষণে দেখো এখানে হচ্ছে পরিপাকের ফলে যে সমস্ত খাদ্য উপাদান সরল খাদ্যে পরিণত হয়েছে, যেমন কার্বোহাইড্রেট, গ্লুকোজ, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই সমস্ত খাদ্য উপাদানগুলো ক্ষুদ্রান্তের ভিলাইয়ে শোষিত হয়। এখানে লক্ষ্য করো ক্ষুদ্রান্তের ভিলাইয়ের গঠনটা কীরকম। ক্ষুদ্রান্তের দেয়ালে ভিলাই আঙুলের মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এরকম অসংখ্য ভিলাই, এখানে একটি ভিলাইকে দেখানো আছে, অসংখ্য ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্তে অবস্থিত। এবং তার ভেতরের স্ট্রাকচার আমরা যদি লক্ষ্য করি, সেখানে দু ধরনের বাহ দেখতে পাবো, একটা হচ্ছে রক্তবাহ আর একটু ফ্যাকাশে বর্ণের যেটা, সেটা হচ্ছে ঘিয়ে রঙের যেটা, সেটা হচ্ছে লসিকাবাহ। এই রক্তবাহে শোষিত হয়, যেখানে রক্তবাহগুলো আছে সেখানে রক্তবাহে শোষিত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, এই দুটো উপাদান শোষিত হয়। আর যে লসিকাবাহ আছে সেক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল শোষিত হয়। তাহলে 3 ধরনের খাদ্য কিভাবে ক্ষুদ্রান্তে শোষিত হয় এবং শোষিত হওয়ার পর এই বাহ দিয়ে এরা ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত যে সংবহন হয়, সেই সংবহনের মাধ্যমে প্রতিটা কোষে পৌঁছে যায়। তবে বৃহদন্ত্রেও কিছুটা অংশ শোষিত হয়, সেখানে জল ও অ্যামাইনো অ্যাসিড কিছুটা শোষিত হয়। তাহলে তোমরা শোষণ ব্যাপারটা বুঝতে পেরেছো এবং পরিপাক নালীর কোথায় শোষণ হয় সেটাও বুঝতে পারলে কিভাবে হয় তা আমি দেখালাম। এরপর চলে আসো 4 নম্বর স্টেপ, আত্তীকরণ। যখন খাদ্য শোষিত হয়ে রক্তবাহের মাধ্যমে, সংবহনের মাধ্যমে প্রতিটি কলাকোষে পৌঁছে যায়, কলাকোষে পৌঁছানোর পর তার প্রোটোপ্লাজমের অংশবিশেষে পরিণত হয়, অর্থাৎ কলাকোষে অভ্যন্তরে প্রবেশ করার পর প্রোটোপ্লাজমের অংশবিশেষে পরিণত হয়। এটাই হলো আত্তীকরণ। আর এই আত্তীকরণের মাধ্যমে যে খাদ্য প্রোটোপ্লাজমের অংশবিশেষে পরিণত হলো, তা শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। তারপরে 5 নম্বর স্টেপ চলে এসো বহিষ্করণ। এক্ষেত্রে খাদ্যের অপাচ্য অংশ অর্থাৎ খাদ্য থেকে মূল অংশ, সরল অংশ শোষিত হয়ে যাওয়ার পরেও যেগুলো আর পাচিত হয় না বা রয়ে যায়, সেইগুলোকেই বলা হচ্ছে অপাচ্য অংশ। তা ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্তে আসে। বৃহদন্তে কিছুটা জল, অ্যামাইনো অ্যাসিড শোষণ হওয়ার পর মলাশয়ে এসে উপস্থিত হয়, সেখানে পর্যাপ্ত মিউকাস ও জীবাণু মিশ্রিত হয়। পর্যাপ্ত মিউকাস ও জীবাণু মিশ্রিত হয়ে পচে গিয়ে মলে পরিণত হয় এবং মলাশয়ে সাময়িকভাবে সঞ্চিত থাকার পর পায়ু দিয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। এটাকেই বলা হচ্ছে বহিষ্করণ। তাহলে আমরা পরিপাকের 5টা স্টেপ বা ধাপ সম্পন্ন করলাম, অর্থাৎ পরিপাক আমাদের সম্পন্ন হলো। এরপর যে অংশটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিপাক, যাকে বলছে মেটাবলিজম। আমাদের জীবদেহের প্রতিটি সজীব কোষে অনবরত জৈব রাসায়নিক বিক্রিয়া চলছে, যার ফলেই আমাদের জীবন চালিত হয়, আমাদের জীবনের বহিঃপ্রকাশ ঘটে। এই যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো চলছে, এগুলো কোনোটাও গঠনমূলক, কোনোটাও ভাঙনমূলক।
আর এদেরকেই একত্রে সামগ্রিকভাবে বিপাক বলে। তাহলে আমরা কি বলছি, বিপাক কাকে বলে না, জীবদেহের প্রতিটি সজীব কোষে অনবরত যে গঠনমূলক এবং ভাঙনমূলক জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে তাদের সামগ্রিকভাবে বিপাক বলে। বিপাক এই সংজ্ঞার মাধ্যমেই আমরা বুঝতে পারছি দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে উপচিতি বিপাক আর একটি হচ্ছে অপচিতি বিপাক। উপচিতি বিপাক আর অপচিতি বিপাক এটা আমরা এবার জেনে নেব। উপচিতি বিপাক কাকে বলে? এই যে বিপাক ক্রিয়া চলছে, এই বিপাক ক্রিয়ার কিছু ক্রিয়ায় জৈব ও অজৈব সরল অণু থেকে জটিল জৈব যৌগ তৈরি হয়। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়াগুলো চলছে তার মধ্যে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরল জৈব ও অজৈব অণু থেকে অপেক্ষাকৃত জটিল বড় যৌগ তৈরি হয়। এর ফলে জীবদেহের ওজন বৃদ্ধি পায় এবং এর ফলে বড় জটিল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি পদার্থ সমূহ তৈরি হয়। এর ফলে নতুন কোষ কলার বৃদ্ধি ঘটে এবং শক্তির সঞ্চয় হয়, দেহের ক্ষয়পূরণ হয়। এই ধরনের যে বিপাক ক্রিয়া এটাকে বলা হচ্ছে উপচিতি বিপাক। যেমন সালোক সংশ্লেষ এবং পুষ্টি, আমরা জানি পুষ্টির মাধ্যমে আমাদের ক্ষয়পূরণ বৃদ্ধি হয়, তাই এটা উপচিতি বিপাক ক্রিয়ার উদাহরণ। অপচিতি বিপাকে এর উল্টোটা হয়। বেশ কিছু জৈব রাসায়নিক প্রক্রিয়া আমাদের কোষে অনবরত চলছে, যার মাধ্যমে বড় যৌগ, জটিল যৌগ ভেঙে সরল যৌগতে পরিণত হয়, সরল জৈব এবং অজৈব অণুতে পরিণত হয়। এর ফলে জীবদেহের শুষ্ক ওজনের হ্রাস ঘটে এবং এক্ষেত্রে কোষের প্রোটোপ্লাজমীয় ভর হ্রাস পায়। তাহলে এখানে কি কি ঘটছে? এখানে বড় জৈব যৌগ অণু থেকে ছোট সরল জৈব বা অজৈব অণু তৈরি হচ্ছে, নাম্বার 1। অপচিতি বিপাকের ফলে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে, নাম্বার 2। নাম্বার 3, অপচিতি বিপাকে কোষের প্রোটোপ্লাজমীয় ভর হ্রাস পাচ্ছে, এই জন্য এটাকে অপচিতি বিপাক বলে, যেমন শ্বসন এবং রেচন। তবে এই বিপাকের ফলে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি কাজে লাগিয়ে আমরা জৈবনিক প্রক্রিয়াগুলো চালাতে পারি। রেচনের মাধ্যমে নানা রকম বিপাকীয় ক্ষতিকারক বস্তুগুলো দেহের বাইরে বের করে দিতে পারি। এগুলো সব অপচিতি বিপাকের উদাহরণ। এবার আমরা বিপাকের গুরুত্ব পড়ব। তার আগে দেখে নাও যে অপচিতি এবং উপচিতি বিপাক কিভাবে হচ্ছে। এইটা একটা সেলের ছবি। সেল মানে কোষ। কোষের মধ্যে খাদ্য, ফুড, ABCD, ধরো ABCD একটা নাম দেওয়া হয়েছে, যে যেই সমস্ত খাদ্যগুলো কোষে প্রবেশ করে প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হলো, এটা হলো আত্তীকরণ। আত্তীকরণ হওয়ার পর জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্যগুলো ছোট ছোট খাদ্যে ভেঙে গেল, এটা গেল অপচিতি বিপাক। এর ফলে শক্তি উৎপন্ন হলো এবং বড় অণু থেকে ছোট অণু তৈরি হয়েছে, জৈব অজৈব অণুতে তৈরি হয়েছে, এটা অপচিতি বিপাক। আবার কখনো কখনো এই সমস্ত খাদ্য সমূহ বড় বড় জৈব যৌগ অণু তৈরি করে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকে বড় বড় জৈব অণু তৈরি করে। এর ফলে জীবদের বৃদ্ধি, ক্ষয়পূরণ হয় এবং শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এটাকে বলা হচ্ছে উপচিতি বিপাক। তাহলে যখন বড় খাদ্য অণু থেকে ছোট জৈব অজৈব অণুতে ভেঙে যাচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে অপচিতি বিপাক বলা হচ্ছে। তার উল্টোটা হলে উপচিতি বিপাক, এটা সেলের মধ্যে চলছে। আর এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলোকে সমষ্টিগতভাবে আমরা বিপাক বলছি। বিপাকের গুরুত্ব হিসাবে প্রথমেই দেখো, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়, এটা তো আমরা বিপাকের সময় আলোচনা করলাম। শক্তি আমরা পাই বিপাকের মাধ্যমে। বিপাকের ফলে দেহের সমস্ত জৈবনিক পদ্ধতিগুলিকে একত্রিত করে আমাদের দেহ সুস্থ ও নিরোগ জীবন বজায় রাখে, অর্থাৎ আমাদের শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে একদিকে এবং ক্ষয়পূরণ হয়। আবার বিপাকের ফলে দেহের সঠিক বৃদ্ধি ও ওজন বজায় থাকে, একটা ভারসাম্য বজায় থাকে। বিপাকীয় ত্রুটি হলে ওজনের হ্রাস বৃদ্ধি ঘটে যেতে পারে, মোটা হয়ে যেতে পারে, কেউ বা আবার রোগাশীর্ণকায় হয়ে যেতে পারে। আবার বিপাকের সমস্যা হলে নানা রোগ দেখা দেয়, সেটা আমরা পরে আলোচনা করছি। বিপাকের যে সমস্ত ত্রুটিগত রোগ সেটা আমরা পরে আলোচনা করে দিচ্ছি। তার আগে সুষম খাদ্য নিয়ে আমরা আলোচনা করব। সুষম খাদ্য কি? আমরা নানা রকম খাবার খাচ্ছি, প্রত্যেক দিনই খাচ্ছি, কম বেশি নানা রকম খাবার খাচ্ছি। তবে এই খাবারের মধ্যে সঠিক পরিমাণ সমস্ত উপাদান এবং গুণাগুণ অনুসারে না থাকলে আমরা রোগের শিকার হই। সেই জন্য আমাদের আশেপাশে নানা মানুষজন খাদ্যের ত্রুটিজনিত নানা রকম সমস্যায় ভুগে।
তো সেই ত্রুটি দূর করবার জন্য আমাদের সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েটের কথা বলা হয় বিজ্ঞানীরা বা পুষ্টিবিদরা, এটা আমাদের বারবার বলে থাকেন, ডাক্তারবাবুরা বলে থাকেন। সেই সুষম খাদ্যটা কি জেনে নেব। যে সহজপাচ্য আহারে, অর্থাৎ আমরা যে সমস্ত খাবার খাই সেটা যদি সহজপাচ্য হয়, তাতে খাদ্য উপাদানের 6টি উপাদানই যদি গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে, ভাষাটা দেখো, যে আহারে খাদ্য উপাদানের 6টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যা গ্রহণ করলে দেহের স্বাভাবিক কর্মশীলতার জন্য উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যায় এবং দেহের সমস্ত চাহিদা পূরণ করা সম্ভব হয়, তাকে সুষম খাদ্য বলে। এই সমস্ত চাহিদা পূরণ করা মানে আমাদের সুস্থ থাকা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা, বেড়ে ওঠা, সমস্ত কিছু চাহিদা পূরণ হয়, তবে তাকে সুষম খাদ্য বলে। তার মানে সুষম খাদ্য বানাতে গেলে খাদ্য উপাদানের 6টা উপাদান, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, খনিজ লবণ, ভিটামিন, জল, এগুলো নির্দিষ্ট অনুপাতে থাকতে হবে, মানে উপযুক্ত পরিমাণে থাকতে হবে এবং গুণাগুণ অনুসারে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে, তাহলে আমাদের দেহের সমস্ত চাহিদা পূরণ হবে। এই এটাকেই বলা হচ্ছে সুষম খাদ্য। বাস্তবে সুষম খাদ্য কোনো একটি খাদ্যকে বোঝায় না, তবে যে সমস্ত শিশুরা জন্মানোর পর শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করে কয়েক মাস পর্যন্ত, তাদের ক্ষেত্রে সেটা অবশ্যই সুষম খাদ্য, কারণ তারা ওটা ছাড়া অন্য কিছু তাদেরকে খেতে হয় না, ওইটার উপর নির্ভর করেই তারা বড় হতে থাকে। তাই শিশুদের ক্ষেত্রে মাতৃদুগ্ধ অবশ্যই সুষম খাদ্য। কিন্তু আমরা যখন বড় হয়ে বাইরের খাবার খাই, তখন কোনো একটি নির্দিষ্ট খাদ্য সুষম খাদ্য নয়, তার সাথে আমাদেরকে খাদ্য তৈরি করতে হয়। সেই সুষম খাদ্য বানানোর কতগুলো নিয়ম নীতি আছে, সেটা আলাদা ব্যাপার, আমি এখনই সেটা আমরা একটা ছকের সাহায্যে বলছি। তো সুষম খাদ্য কিসের উপর নির্ভর করে বানানো হয়? বয়স, অর্থাৎ বয়সের ধরনের উপর নির্ভর করে সুষম খাদ্য বানাতে হয়। লিঙ্গ, পুরুষ কি স্ত্রী, এর উপর ভিত্তি করেও সুষম খাদ্য আলাদা হতে পারে। পরিশ্রমের ধরন, কেউ পাথর খাদানে কাজ করে, আবার কেউ কম্পিউটারে বসে কাজ করে, তাহলে দুটোর ক্ষেত্রে সুষম খাদ্যের কিন্তু ছক আলাদা হবে বা তৈরিটা আলাদা হবে। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ শীতের দেশ, গরমের দেশ, এর উপর নির্ভর করে, ওয়েদারের উপর নির্ভর করেও সুষম খাদ্য আলাদা রকম বানানো হয়। এই সমস্ত ফ্যাক্টরের উপর বা এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে সুষম খাদ্য আলাদা আলাদা হতে পারে। যাই হোক, পুষ্টিবিদরা সঠিক পুষ্টিযুক্ত খাদ্যের সমন্বয়ে যে সুষম খাদ্য তৈরি করে দেয়, তা পিরামিড আকারে প্রকাশ করে থাকেন। এখানে লক্ষ্য করো, পিরামিডের নিচে আছে গ্রেনস, অর্থাৎ নানা রকম দানা শস্য জাতীয়, আর মিডিলে আছে ভেজিটেবলস এবং ফ্রুটস, অর্থাৎ তার চেয়ে কম পরিমাণ ফল এবং ফ্রুটস আর হচ্ছে শাকসবজি আমরা গ্রহণ করি, তার চেয়ে কম পরিমাণ মিল্ক, মাছ, মাংস, দুধ এগুলো গ্রহণ করি, তার চেয়েও কম পরিমাণ আমরা তেল জাতীয়, ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাবার গ্রহণ করি। এই খাদ্যের পরিমাণ অনুসারে যদি আমরা সাজাই, নিচে অবশ্যই বেশি পরিমাণে খাওয়া দানাশস্য, তারপর ভেজিটেবল, ফ্রুটস, তারপর দুধ, মাছ, মাংস, তারপর চর্বি জাতীয় খাবার, এইভাবে যদি সাজাই এটা একটি পিরামিডের মতো দেখায়। তাই এই সুষম খাদ্যর সমস্ত সমাহারকে একটি পিরামিড আকারে প্রকাশ করা যায়, এটা বিজ্ঞানীরা করে থাকেন, পুষ্টিবিদরা করে থাকেন। এইভাবে আমরা সুষম খাদ্য তৈরি করে আমাদের জীবনের চাহিদা পূরণ করতে পারি। এরপর আসছি মৌল বিপাক হার বা বেসাল মেটাবলিক রেট, সংক্ষেপে BMR। আমরা যে সমস্ত খাবার খাচ্ছি তার যে বিপাক ক্রিয়া চলছে বা শরীরের ভিতরে যে জৈব রাসায়নিক বিপাক ক্রিয়া চলছে, তার একটা নির্দিষ্ট হার আছে। সেটা কিভাবে নির্ণয় করা হয়? বলা হচ্ছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ, কি বললাম, সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ হালকা খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর, মানে মডারেট খাবার, খুব কমও নয় খুব বেশিও নয়, তার 12 থেকে 18 ঘন্টা পর দৈহিক ও মানসিকভাবে বিশ্রামরত অবস্থায়, তার মনে চাঞ্চল্য থাকবে না, স্থির অবস্থায়, দৈহিক কায়িক পরিশ্রম করবে না, এইরকম বিশ্রাম অবস্থায় দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কাজগুলি পরিচালনার জন্য, অর্থাৎ ওই অবস্থায়, ওই বিশ্রামরত অবস্থায়, শান্ত অবস্থায় যতটুকু শরীরের শারীরবৃত্তীয় কাজ চলছে তাকে পরিচালনা করার জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায়, খেয়াল করো, প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি ব্যয়িত হয় বা নির্গত হয়
তাকে মৌল বিপাকীয় হার বা বিএমআর বলে। এখানে শিক্ষার্থীরা ভালো করে নজর রাখো, এই সংজ্ঞাটা লেখার সময় তোমরা প্রায়ই ভুল করে থাকো। তোমরা সমস্ত কিছু লেখার পর এই প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় এই শব্দগুলো লেখো না, যার ফলে উত্তরটা ভুল হয়ে যায়। তার কারণ এখানে বলা আছে বেসাল মেটাবলিক রেট, এটা একটা হার, তাই হার বের করতে গেলে এই প্যারামিটারগুলো অবশ্যই দিতে হবে। প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি ব্যয়িত হয় তাকে মৌল বিপাকীয় হার বলে। বেসাল মেটাবলিক রেট বিভিন্ন শর্ত যেমন দেহের ওজন, আয়তন, খাদ্যের প্রকার, সক্রিয়তার পরিমাণ, যৌনতা ইত্যাদির উপর নির্ভর করে। এর রেট পুরুষ এবং স্ত্রীভেদে আলাদা হয়। পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে বিএমআরের পরিমাণ হলো 40 কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার দেহতল প্রতি ঘন্টা। এখানে প্রতি বর্গমিটার দেহতল প্রতি ঘন্টা এটা হবে। এখানে লক্ষ্য করো 40 কিলো ক্যালোরি, অনেকে শুধু 40 ক্যালোরি লিখে দিয়ে চলে আসে, এটা ভুল হয়ে যায়। আবার এটা লেখার পর এই যে প্যারামিটারগুলো দেয় না, এটাও ভুল হয়ে যায়, সম্পূর্ণভাবে লিখতে হবে। স্ত্রীদের ক্ষেত্রে এর মান প্রায় 37 কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার দেহতল প্রতি ঘন্টা, এইভাবে উত্তরটি লিখতে হবে। তো আমরা বেসাল মেটাবলিক রেট জেনে নিলাম। এরপর হচ্ছে লক্ষ্য করো মানবদেহে বিপাকীয় ত্রুটি, তার জন্য কি সমস্যা তৈরি হয়। নাম্বার 1, ডায়াবেটিস বা মধুমেহ। তোমরা জানো যে বিপাকীয় ত্রুটি যদি ঘটে, অর্থাৎ ইনসুলিন হরমোনের অভাবে যে ত্রুটি ঘটে, সেক্ষেত্রে রক্ত থেকে গ্লুকোজ কোষে শোষিত হয় না, তার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এটাকে ডায়াবেটিস বা মধুমেহ বলে। এটা একটা বিপাকীয় ত্রুটি এবং খুব গুরুত্বপূর্ণ ত্রুটি এটা। উদরের স্থূলতা, বিপাকীয় হার যদি কমে যায়, অর্থাৎ কায়িক পরিশ্রম যদি কেউ কম করে, তার বিপাকীয় হার কমে যাবে, আর এর ফলে তার শরীরে খাদ্য উপাদান এবং বিভিন্ন ফ্যাট এগুলো জমতে থাকবে। এর ফলে তার শরীরে চর্বি, বিশেষ করে পেট, তলপেটে প্রচুর চর্বি জমে যায়। এখানে ছবিতে দেখানো আছে স্থূলতা কীরকম জিনিস, এটা উদরের স্থূলতা। তারপর আছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এটি একটি জটিল বা ভয়ানক রোগ। যদি বিপাকীয় হার কমে যায় তাহলে শরীরে বিভিন্ন অংশে ফ্যাট জমতে পারে। এখানে দেখো রক্তবাহের ভেতরের দেওয়ালে এই যে হলুদ রঙের দেখতে পাচ্ছ, এই যে এটি চর্বি জমে গেছে, এটাই হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এর ফলে রক্তবাহের মধ্যে যে রক্তের যাতায়াতের জায়গা সেটা কমে যাচ্ছে, অর্থাৎ ঠিকমতো রক্ত যাতায়াত করতে পারবে না। এর ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এর ফলে কিন্তু নানা রকম ভয়াবহ অসুখের সম্মুখীন শরীরকে পড়তে হতে পারে। এরপর দেখো লিভারের সিরোসিস, 4 নম্বর। লিভারে বিপাকীয় ত্রুটির ফলে স্বাভাবিক লিভার দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু এখানে লিভারে প্রদাহ বা ঘা তৈরি হয় বিপাকীয় ত্রুটির ফলে। যেমন ধরো অত্যাধিক মদ্যপান যারা করে, তার ফলে তাদের বিপাকীয় ত্রুটি ঘটে, তারপরে লিভারে সিরোসিস হয়, অর্থাৎ লিভারটি আস্তে আস্তে অকেজো হয়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তারপর আছে উচ্চ রক্তচাপ। শরীরে বিপাকীয় ত্রুটি হলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে উচ্চ রক্তচাপ। ইউরেমিয়া, শরীরে ইউরেমিয়া তৈরি হতে পারে, ইউরেমিয়া সৃষ্টি হতে পারে, অর্থাৎ শরীরের বৃক্কে যদি প্রোটিন জাতীয় খাবার আমরা বেশি গ্রহণ করি বা বৃক্কের হচ্ছে কি হয়, ইউরিয়া উৎপন্ন বেশি হয়, অর্থাৎ রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায়, এটাকেই বলা হচ্ছে ইউরেমিয়া। আর্থাইটিস, বিপাকীয় ত্রুটির ফলে অনেক সময় যে অস্থিসন্ধি আছে সেই অস্থিসন্ধির ভেতরে কি হয়, তরুণাস্থি নষ্ট হয়ে যায়, বা অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিড, বিপাকীয় ত্রুটির ফলে ইউরিক অ্যাসিড জমে গিয়ে যন্ত্রণা বা ব্যথা হতে পারে, অস্থিসন্ধিতে ফুলে যেতে পারে, এটাই হচ্ছে আর্থাইটিস। 8 নম্বর যেটা ত্রুটি হচ্ছে সেটা হচ্ছে গয়টার রোগ, অর্থাৎ বিপাকীয় ত্রুটির ফলে যদি আয়োডিনের অভাব হয় তাহলে কিন্তু হচ্ছে গয়টার রোগ হয়, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি ঘটে, গলা ফুলে যায়। এখানে লক্ষ্য করো গলা কিভাবে ফুলে গেছে, এটা হচ্ছে গয়াটার রোগ। এর ফলে শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়। তো এই হলো বিপাকীয় ত্রুটি জন্য শরীরে নানা রকম সমস্যা।
এখানেই হচ্ছে তোমাদের এই পুষ্টির যাবতীয় অংশগুলো শেষ হয়ে গেল। আশা করি তোমরা এটি ভালো করে লক্ষ্য করবে, সাথে সাথে বইটিও পড়ে নেবে। তোমাদের পুষ্টি এখানেই শেষ করলাম। আর এরপর কিছু প্রশ্ন এ সম্পর্কিত তোমাদের পাঠাবো, তোমরা অবশ্যই সেগুলো করবে আর নিজেরা ইচ্ছাশক্তি বাড়িয়ে অবশ্যই ভালো করে পড়াশোনা করবে।